তাহলে দেখো কতগুলো পয়েন্ট থেকে ব্লাড প্রেশারটা কন্ট্রোল হয় ইন আওয়ার বডি। ওয়ান ইজ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দ্যাট ইজ দ্য sympathetic outflow, okay, noradrenaline, adrenaline, these things, okay, that is centrally regulation of blood pressure. Another is from heart, that is the contractility of the heart resulting in cardiac output maintenance, right? আর কোথা থেকে? peripheral vessels like peripheral vasoconstriction or vasodilatation, right? And another is from kidney, that is through renin angiotensin aldosterone system, RAS, okay? এখন দেখো আমরা যদি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ গুলো দেখি তাহলে সবই কিন্তু এই চারটে মেকানিজমের কোনো একটা কন্ট্রোল করে। যেমন সেন্ট্রালি অ্যাক্টিং, আমরা অলরেডি অ্যাড্রিনার্জিক অ্যাগনিস্ট যখন পড়িয়েছি আলফা রিসেপ্টরস তখন ডিসকাস করেছি। যদি কেউ সেই ক্লাস করে না থাকে, গো অ্যান্ড রিভিউ দ্য ক্লাস ইন ইউটিউব অর ফেসবুক, ওকে, দ্যাট ইজ ক্লোনিডিন অ্যান্ড আলফা মিথাইল ডোপা, ওকে। আমি আজকে অল্প অল্প করে জাস্ট টাচ করে যাব। আচ্ছা দেখো হার্টে কারা কাজ করে আমরা পড়িয়েছি অলরেডি, বিটা ব্লকার্স, ওকে, লাইক নেম সাম বিটা ব্লকার্স, প্রোপানোলল, অ্যাটেনোলল, বিসোপ্রোলল, মেটোপ্রোলল, এরা, রাইট? আর কে কাজ করে? যেমন পেরিফেরাল ভেসেলে আলফা 1 ব্লকার, যেমন প্রাজোসিন, ওকে। এগেইন আলফা অ্যাড্রিনার্জিক অ্যাগনিস্ট চ্যাপ্টারে উই হ্যাভ কভার্ড প্রাজোসিন, আমি আজকেও টাচ করে যাব। আগের দিন আমরা পড়লাম কি ACE ইনহিবিটর, যেমন নেম সাম ACE ইনহিবিটরস, এনালেপ্রিল, ক্যাপটোপ্রিল, লিসিনোপ্রিল, ওকে, এরা। আর কি ARB অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, যেমন টেলমিসার্টান, ওকে, ক্যান্ডেসার্টান, লোসার্টান, এরা, ওকে। এরা কোথায় কাজ করছে? ইন রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, এইখানে ইন কিডনি। আর কি আমরা দেখলাম? আরেকটা বললাম ব্লাড ভলিউম একটা ফ্যাক্টর। তাহলে আর কে অ্যান্টিহাইপারটেনসিভ হতে পারে? অলরেডি উই হ্যাভ লার্নড ডায়ুরেটিক্স, মেইনলি থায়াজাইড ডায়ুরেটিক্স, ওকে। তাহলে অ্যান্টিহাইপারটেনসিভ দেখো অলরেডি কিন্তু তোমরা সবটাই জানো। বিটা ব্লকার অলরেডি কভার্ড, ডায়ুরেটিক্স থায়াজাইড কভার্ড, প্রাজোসিন আলফা ব্লকার কভার্ড, সেন্ট্রালি অ্যাক্টিং লাইক ক্লোনিডিন, মিথাইল ডোপা অলরেডি উই হ্যাভ ডান। যেটা আমরা জানি না সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সেটা আজকে আমরা ডিসকাস করব। তার আগে আমরা বেসিক একটা ওভারভিউ দিয়ে দিই। দেখো তাহলে যদি আমরা এইটাকে এইভাবে দেখি তাহলে দেখো কার্ডিয়াক আউটপুট কারা কারা কন্ট্রোল করছে? বিটা ব্লকার এন্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আজকে আসবো আমি। কন্ট্রাক্টিলিটি ইজ মেনটেন বাই বিটা অ্যান্টাগনিস্ট লাইক বিটা ব্লকার্স। দেখো প্রিলোড কারা কমাচ্ছে? প্রিলোড মানে ভেনাস, ওকে, ভেনোডাইলেটেশন কারা করছে? ACE ইনহিবিটরস, ওকে। আগের দিনও বলেছি ACE ইনহিবিটরস এন্ড ARB দে আর, লিখে রাখো, ACE inhibitor and ARB they are mixed vasodilators. Mixed vasodilators মানে ACEI and ARB dilates both the arteries and the veins. So they are the only drug which cause both reduction in preload and afterload. দেখো এটা গেল কার্ডিয়াক আউটপুট পার্ট। আরেকটা পার্ট কি রইলো? ভাস্কুলার রেজিস্ট্যান্স। ভাস্কুলার রেজিস্ট্যান্স কারা করছে? এগেইন দেখো ACE inhibitor will cause reduction in vascular resistance because they will cause vasodilatation. আর কে করবে? যেমন ক্লোনিডিন, ওকে, ক্লোনিডিন সেন্ট্রালি অ্যাক্টিং। এটা ছাড়া সোডিয়াম নাইট্রোক্লোরাইড করতে পারে, বাট নাইট্রোগ্লিসারিন আজকে আমরা ডিসকাস করব না। নাইট্রোগ্লিসারিন যদিও অ্যাজ এ ভ্যাসোডাইলেটর ইট ওয়ার্কস, ইট রিডিউসেস ব্লাড প্রেশার, বাট we generally don't use nitroglycerin as an antihypertensive. We use or reserve it
in ischemic heart disease. Okay, that's a different chapter. তোমাদের যখন ischemic heart disease ডিটেলস পড়ানো হবে তখন দেখবে। আর কে ব্লাড ভলিউম যেখানে বললাম ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমায়, যেমন ডায়োরেটিক্স অ্যান্ড এগেইন এসি ইনহিবিটার্স। তাহলে দেখো এসি ইনহিবিটার কিন্তু প্রায় সবটাই করছে, সব জায়গাতেই এসি ইনহিবিটার রয়েছে। ওকে, so AC inhibitor is your primary choice as an antihypertensive always, also in case of heart failure. Okay, যাই হোক, তো AC inhibitors just broadly discuss করে যাচ্ছি। angiotensin converting enzyme inhibitor and ARBs, এছাড়াও spironolactone and eplerenone also act in the renin angiotensin system. Apart from that, their activity is also on the in the bradykinin. Bradykinin is also a vasodilator. আমরা আগের দিন ডিটেইলস দুটো ক্লাসে ডিসকাস করেছি। Angiotensin inhibitors lower blood pressure principally by decreasing peripheral vascular resistance by blocking the AT1 receptor. আগের দিন আমরা বলেছি AT1 is a GPCR receptor, okay, and it causes vasoconstriction. It is the most potent vasoconstrictor in the body. So blocking of AT1 receptor will cause vasodilatation and as a result decrease in peripheral vascular resistance and fall in blood pressure. Okay, that is mechanism of action of renin angiotensin inhibitors. Okay, very important. Unlike direct vasodilators, ACEI and ARBs do not result in reflex sympathetic activation and can be used safely in persons with ischemic heart disease. The absence of reflex tachycardia may be due to downward resetting of the baroreceptors and to enhance parasympathetic activity due to blocking of pre-junctional AT1 receptor and reduction of the noradrenaline release. আগের দিন আমি বলে দিয়েছি বারবার, ওকে, যে it blocks AT1 presynaptic receptors and cause reduction in the noradrenaline release. So reflex tachycardia does not occur with ACE inhibitors. Okay, that's why ACE inhibitors is drug of choice in case of hypertension with ischemic heart disease along with calcium channel blockers. আজকে calcium channel blocker ডিসকাস করব। They are mixed vasodilators. Renal, coronary and cerebral blood flow remain uncompromised, reduces preload and afterload, and in long term use prevent coronary remodeling by inhibiting angiotensin 2 and plasma stem cell regulatory peptide. Hence drug of choice in heart failure with hypertension. So drug of choice in heart failure with hypertension, AC inhibitor and ARB. MCQ, drug of choice in hypertension with ischemic heart disease, AC inhibitor or ARB, right? Are ki drug of choice in hypertension with chronic kidney disease or proteinuria, again AC inhibitor and ARB. কেন? এই ছবিটা আগের দিন আমি দেখিয়েছি যে দেখো কি করছে, অ্যাঞ্জিওটেনসিন কি করে, বেসিক্যালি ইফারেন্ট আর্টেরিওলের ভ্যাসোকনস্ট্রিকশন করে, ইফারেন্ট আর্টারি, অ্যান্ড প্রস্টাগ্ল্যান্ডিন করে ভ্যাসোডাইলেটেশন অফ দ্য অ্যাফারেন্ট। ওকে, তাহলে কি হলো, নরমালি সিকেডি হলে কি হয় যে অ্যাফারেন্টটা ডাইলেটেশন, প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হয়ে অ্যাফারেন্ট ভেসেলটা ডাইলেটেড হয়ে যায়, তাহলে মোর ব্লাড চলে আসে ইন গ্লোমেরুলার বউম্যানস ক্যাপসুল এন্ড গ্লোমেরুলার মেমব্রেন, এন্ড এটাতে ভ্যাসোকনস্ট্রিকশন হয়, সেই ব্লাডটা বেরোতে পারে না, সো দেয়ার ইজ ইনক্রিজড ইন্ট্রাগ্লোমেরুলার প্রেসার, অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ প্রোটিনিউরিয়া। ওকে, angiotensin converting enzyme and ARB কি করে, they causes AT1 mediated efferent vasodilatation, as a result vasodilatation হলে কি হবে, ইন্ট্রাগ্লোমেরুলার প্রেসারটা নরমাল হয়ে গেল এবং অ্যালবুমিনুরিয়া কমে যাবে। দ্যাটস ওয়াই AC inhibitor and ARB is drug of choice in hypertension with CKD or albuminuria or proteinuria. ওকে, আমি কেন বলছি বারবার করে এগুলো, আমি লাস্টে কয়টা এমসিকিউ রেখেছি নিটের, এমসিকিউটা দেখলে তোমরা বুঝতে পারবে কেন এটা ইম্পর্টেন্ট। যাই হোক, এগুলো আর ডিসকাস করে লাভ নেই। থায়াজাইড, ডায়োরেটিক্স এন্ড হাইপারটেনশন অলরেডি উই হ্যাভ ডিসকাসড, তাও আমি বলছি দেখো দুটো এফেক্ট হয়, একটা ইমিডিয়েট এফেক্ট কি, ইট উইল কজ অ্যাক্ট অন দ্য distal convoluted tubule, so there will be increased sodium and water loss, so decrease in blood volume and decrease in cardiac output and fall in blood pressure. আর কি লং টার্ম এফেক্ট কি হবে, আফটার ইউজ অফ 6 to 8 weeks বডির ওভারঅল সোডিয়াম কনসেন্ট্রেশন কমে যাবে, so decrease intracellular sodium in the vascular smooth muscle, as a result relaxation of the vascular smooth muscle
and decrease in peripheral vascular resistance and again fall in blood pressure. So দু রকমের ইউজ থায়াজাইড ডায়োরেটিক লেখানো আছে তোমাদের, পুরনো নোট দেখলে দেখতে পারবে। আর কে অ্যাজ অ্যান অ্যান্টিহাইপারটেনসিভ বিটা ব্লকার, এটাও আমি ক্লাসে ডিটেলস ডিসকাশন করেছি, আজকে আউটলাইন জাস্ট বলে যাচ্ছি। চারটে এফেক্ট আছে বিটা ব্লকার, কোশ্চেন আসবে 4 নম্বরে, চারটে পয়েন্ট 4 নম্বর। নাম্বার 1 কি? ডিক্রিজ ইন কার্ডিয়াক আউটপুট, দ্যাট ইজ ব্লকেজ অফ কার্ডিয়াক বিটা 1 রিসেপ্টর। হার্টে আমরা কি জানি? বিটা 1 রিসেপ্টর থাকে, তাহলে বিটা ব্লকার দিলে কি হবে? বিটা 1 রিসেপ্টর ইন হার্ট উইল বি ব্লকড। তাহলে বিটা 1 রিসেপ্টর যদি হার্টে ব্লক হয়ে যায় তাহলে কি হবে? ডিক্রিজ ইন হার্ট রেট। ওকে, ডিক্রিজ ইন হার্ট রেট, reduces heart rate, slows conduction, reduces contractility and suppresses ventricular tachycardia. Okay, আর কি? It causes inhibition of renin release. আমরা জানি beta 1 receptor is present in juxtaglomerular cell, so beta blocker will also block the renin release and subsequently effects of angiotensin system activation and reduction in blood pressure. Inhibition of norepinephrine release from presynaptic adrenergic terminals. দেখো beta receptors are present in the presynaptic adrenergic terminals, they are GS, and they cause stimulation of the norepinephrine release. So by blocking the presynaptic beta receptors, they will inhibit the norepinephrine release from adrenergic neurons. Okay, so as a result again decrease in blood pressure. Last key, reduction of central adrenergic tone, that is blockade of hypothalamic and bulbar beta receptors. Okay, 4 point. Those who have missed the class of beta blockers, please go back and watch the class in YouTube or Facebook. It is there. Entire beta receptor উপর ক্লাস হয়েছে, অনেকেই সে সময় ছিল না। যাই, আর কি? বিটা ব্লকার কি করে? হার্ট রেটটা যেহেতু কমিয়ে যায়, ওকে, তাহলে হার্ট রেট যদি আগে ধরো একটা হার্ট খুব দ্রুত পাম্প হতো, এখন কি হচ্ছে? ধীরে ধীরে পাম্প হচ্ছে, তার ফলে কি? মোর টাইম টু রিফিল, তাই তো, অনেক বেশি সময় পাচ্ছে হার্টটা রিফিল করতে। সো ইনক্রিজেস এন্ড ডায়াস্টোলিক ব্লাড ভলিউম। তাহলে হার্টে যদি এন্ড ডায়াস্টোলিক ব্লাড ভলিউম বেশি হয় তাহলে কি হবে? করোনারি পারফিউশন বেটার হবে, হার্টের পারফিউশন ইমপ্রুভ করবে, হার্টের মাসেলের মধ্যে বেশি ব্লাড ঢুকতে পারবে, টাইম বেশি পাচ্ছে বলে। তাহলে কি হবে? ইসকেমিক চেঞ্জেস প্রিভেন্ট করবে। ওকে, আর কি করবে? যেহেতু হার্ট রেট কমিয়ে দিচ্ছে তাই হার্টের মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমে যাবে। মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমে গেলে কি হবে? ইসকিমিয়াতে কি হয়? দেয়ার ইজ অ্যান ইমব্যালেন্স অক্সিজেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ওকে, যতটা ডিমান্ড তার থেকে কম সাপ্লাই হচ্ছে। তাহলে আমার যদি বিটা ব্লকার অক্সিজেন ডিমান্ডটা কমিয়ে দেয় তাহলে সাপ্লাই ডিমান্ড মিসম্যাচ উইল বি again corrected. So that's why beta blocker is again drug of choice in case of hypertension with ischemic heart disease. Okay, hypertension with ischemic heart disease, again beta blocker can also be given. Okay, very important. Cause হচ্ছে এটা, কোশ্চেন আসে এগুলো সব পরীক্ষায়। কখন বিটা ব্লকার দেবে না? দেবে না ব্রঙ্কিয়াল অ্যাজমায়, অর্থাৎ হাইপারটেনসিভ পেশেন্ট কিন্তু তার ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, তাকে নন সিলেক্টিভ বিটা ব্লকার দেবে না, সিলেক্টিভ বিটা ব্লকার দিতে পারো। আর কোথায় দেবে না? রেনল্ডস ফেনোমেনন। আর কোথায় দেবে না? ডায়াবেটিস মেলাইটাস। তাহলে কন্ট্রাইন্ডিকেশন ফর বিটা ব্লকার, রেনল্ডস ফেনোমেনন, ডায়াবেটিস মেলাইটাস and bronchial asthma. Although selective cardioselective beta blockers can be given in all 3 cases. Okay, propranolol দেওয়া যাবে না কিন্তু atenolol, bisoprolol, metoprolol দেওয়া যাবে। এখানে একটা কোশ্চেন আসে যে থায়াজাইড এন্ড বিটা ব্লকার, ওকে, এই দুটোকে কম্বিনেশন ইউজ করলে এর রেজাল্ট ভালো হয়। যে থায়াজাইড এন্ড বিটা ব্লকারস ক্যান বি ইউজড সাইনার্জিস্টিক্যালি। ওকে, তার কারণ হচ্ছে থায়াজাইড যদি আমরা দিই তাহলে বেসিক্যালি ডিক্রিজেস আর্টেরিয়াল প্রেসার বাই ডিক্রিজড ভ্যাসোডাইলেটার্স দেওয়া হলো, তাহলে কি হলো? যে এর যে রিভার্স এফেক্টটা হবে অর্থাৎ রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া থেকে আরম্ভ করে যা যা হতে পারে বিটা ব্লকার কিন্তু সেটাকে প্রিভেন্ট করে। সো বিটা ব্লকার এন্ড থায়াজাইড ক্যান বি গিভেন সাইনার্জিস্টিক, ক্যান বি অ্যাডেড এট এ সেম টাইম বিকজ দে হ্যাভ সাইনার্জিস্টিক অ্যাকশন। আর কি যেটা বললাম সেন্ট্রালি অ্যাক্টিং, যেমন ক্লোনিডিন। ক্লোনিডিন কি? আলফা 2 অ্যাগনিস্ট। আলফা 2 রিসেপ্টর কি জানি আমরা? জিআই, জিপিসিআর অফ ইনহিবিটরি টাইপ। ওকে, সো আলফা 2 অ্যাগনিস্ট যদি হয় ক্লোনিডিন
তা ক্লোনিডিন কি করবে? অ্যাক্টিভেশন অফ সেন্ট্রাল আলফা 2 রিসেপ্টরস। আলফা 2 উই নো ইটস এ GI, সো অ্যাক্টিভেশন হওয়ার ফলে কি হবে? ডিক্রিজড ফায়ারিং অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভ। তাহলে সিম্প্যাথেটিক নার্ভের যদি ফায়ারিং কমে যায় তাহলে দেয়ার উইল বি ডিক্রিজ ইন হার্ট রেট, ডিক্রিজ ইন পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ফল ইন ব্লাড প্রেশার। যেহেতু এটা সেন্ট্রালি অ্যাক্টিং এবং কিডনির উপর কোনো রোল নেই, তাই সেফ ইন কেস অফ হাইপারটেনশন উইথ CKD অ্যান্ড অলসো ইন কেস অফ রেজিস্ট্যান্স হাইপারটেনশন। অর্থাৎ একটা পেশেন্ট হাইপারটেনশন নিয়ে এলো, প্রথমেই তুমি তাকে ক্লোনিডিন দিয়ে দেবে না, তাকে প্রথমে এসি ইনহিবিটর দাও, ARB দাও, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দাও, বিটা ব্লকার দাও, কন্ট্রোল হলো না তখন ক্লোনিডিন দেবে। ইটস নট দ্য প্রাইমারি ড্রাগ অফ চয়েস, but drug of choice in case of resistance hypertension and where other drugs are contraindicated, for example CKD, glomerular filtration rate খুব কমে গেছে, তাহলে ক্লোনিডিন দাও, সেন্ট্রালি অ্যাক্টিং, কিডনির উপর কোনো আলাদা এফেক্ট নেই। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, হাইপারটেনসিভ ইন প্রেগনেন্সি লিখে রাখো, ড্রাগ অফ চয়েস মিথাইল ডোপা। প্রেগনেন্সি যদি হয় তাহলে হাইপারটেনশনে কিন্তু আমরা মিথাইল ডোপা দেবো। আর কি দিতে পারি? ল্যাবেটোলল। Drug of choice in hypertensive of drug of choice in hypertension in pregnancy, methyl dopa and labetalol. Methyl dopa ki? Methyl dopa is getting converted to methyl noradrenaline. Again আমরা alpha adrenergic agonist chapter এ details discussion করেছি। Alpha methyl dopa is converted to methyl noradrenaline, which is again stimulator of alpha 2 receptor of the VMC. So just like clonidine, clonidine যেভাবে কাজ করবে, alpha methyl dopa same action, it will act on the alpha 2 receptor that is in the central nervous system. এইবারে হচ্ছে দেখো আজকে যেটা আমরা টপিক ডিসকাশন করব সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। এখন নামেই বোঝা যাচ্ছে ক্যালসিয়াম চ্যানেল, এটা বোঝার আগে এবং একইভাবে ইসকেমিক হার্ট ডিজিজ যেহেতু এর পরেই আছে, তাই ভেসেল, একটা ব্লাড ভেসেল কি করে কনস্ট্রিকশন হয় এবং কি করে ডায়ালেটেশন হয় বা রিল্যাক্সেশন হয় সেটা আগে বোঝা দরকার। দেখো এই ছবিটা যদি খুব ভালো করে লক্ষ্য করো, দেখো ক্যালসিয়াম চ্যানেল, কি টাইপের ক্যালসিয়াম চ্যানেল থাকে? এল টাইপ। ওকে, এল টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেল। এই ক্যালসিয়ামটা ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ঢুকবে ব্লাড ভেসেলের মধ্যে, ঢুকে কি করছে? দেয়ার ইজ এ কমপ্লেক্স, ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্স। ওকে, ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্স ফর্মেশন হয়। এই ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্স অ্যাক্টিভেটস দ্য মায়োসিন লাইট চেন কাইনেজ এনজাইম। দিস ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্স activates the myosin light chain kinase enzyme. This myosin light chain kinase enzyme phosphorylates, দেখো myosin light chain, MLCK phosphorylates the myosin light chain. This phosphorylated myosin light chain cause actin myosin cross bridging, and as there is more actin myosin cross bridging, as a result there is more contraction or vasoconstriction and increase in blood pressure. ওকে, এটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন কি করে হলো আর ব্লাড প্রেশারটা কি করে বাড়লো। এর ঠিক অপোজিট এফেক্ট একই সঙ্গে প্যারালাল সিস্টেম দেওয়া আছে ব্লাড ভেসেলে। কি? সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড সিস্টেম। দেখো নাইট্রিক অক্সাইড কি করছে? নাইট্রিক অক্সাইড গুয়ানিলিন সাইক্লেজকে অ্যাক্টিভেট করছে, অ্যাক্টিভেটেড গুয়ানিলিন সাইক্লেজ। This activated guanylate cyclase converts GTP to cyclic GMP, and this cyclic GMP এখানে দেওয়া নেই, it activates certain protein kinases, and that protein kinases causing myosin light chain phosphatase activation. Myosin light chain phosphatase কি করে? A phosphorylation করে, A dephosphorylation করে। So when it is dephosphorylated, there is relaxation. So parallelly both the systems are there in the blood vessel. Both are dependent on calcium. One is causing more actin myosin coupling
another is decoupling. ওকে, এখন দেখো তাহলে আমরা যদি ড্রাগের পার্টটা দেখি এবারে দেখো alpha 1 antagonist like prazosin, ওকে, alpha 1 মানে অ্যাডিনার্জিক অ্যাগনিস্ট চ্যাপ্টারে বা অ্যাডিনার্জিক ব্লকার চ্যাপ্টারে আমরা ডিসকাস করেছি। প্রাজোসিন যদি শর্ট নোট দেয়, প্রাজোসিন অ্যাজ অ্যান অ্যান্টিহাইপারটেনসিভ, তাহলে প্রাজোসিন কি? ইট ইজ অ্যান আলফা 1 ব্লকার। ওকে, নাও আলফা 1 ব্লক, আলফা 1 কি করছে দেখো, ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম ক্যালমোডিনিন কমপ্লেক্স ফর্মেশন করছে। তাহলে আলফা 1 যদি ব্লক হয়ে যায়, দেয়ার উইল বি লেস ক্যালসিয়াম অ্যাভেলেবল, এন্ড ইফ দ্যার ইজ লেস ক্যালসিয়াম অ্যাভেলেবল, তাহলে দেখো পরের পুরো ক্যাসকেডটা বন্ধ হয়ে গেল। So it is causing relaxation. Okay, দেখো, so prazosin যদি দিই, it blocks the alpha 1 receptor, already আমরা ডিসকাস করেছি, জানি। তাহলে alpha 1 receptor ব্লক করলে কি হবে? There will be less calcium available, so less calcium calmodulin complex formation as a result of less myosin light chain kinase activation and less phosphorylation and relaxation. Okay, that is the effect of prazosin as an antihypertensive, comes as a short note. এবার কি দেখো, যদি আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিই, তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলে কি হবে? ডাইরেক্টলি ক্যালসিয়াম চ্যানেলটা ব্লক হয়ে গেল। এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল ব্লক হলে কি হবে? there will be less calcium available, so automatically all the cascading systems will be blocked. তাহলে লেখো mechanism of action of calcium channel blocker. Mechanism of action of calcium channel blocker. লেখো CCB, like a flow chart. CCB arrow blocks the L-type calcium channel. Blocks the L-type calcium channel. Arrow decreases formation of calcium calmodulin complex. Arrow decreased activation of myosin light chain kinase or MLCK. Arrow decreased phosphorylation of myosin light chain. Decreased phosphorylation of myosin light chain. Arrow decreased coupling of actin myosin. Arrow relaxation or dilatation of vascular smooth muscle. Relaxation or dilatation of vascular smooth muscle. Arrow decrease in peripheral vascular resistance or PVR. Decrease in peripheral vascular resistance or PVR. Arrow fall in blood pressure. পরিষ্কার? এটা কিন্তু 5 নম্বরের কোশ্চেন। ওকে, লং কোশ্চেনের সঙ্গে অ্যাড করেও দিতে পারে। ক্লাসিফাই অ্যান্টিহাইপারটেনসিভ, ব্রিফলি ডেসক্রাইব মেকানিজম অফ অ্যাকশন and adverse effect of calcium channel blockers. এখন দেখো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দু রকম হতে পারে। একটা হচ্ছে আমরা বলি ডিএইচপি, ডাইহাইড্রোপাইরিডিন, আর একটা হচ্ছে নন ডিএইচপি। ওকে, বেসিক্যালি ডাইহাইড্রোপাইরিডিন রিং থাকা না থাকার উপর এটা ডিপেন্ড করে, বাট ডাইহাইড্রোপাইরিডিনস কারা মোস্ট কমনলি আমরা যেগুলো ইউজ করি, যেমন অ্যামলোডিপিন, নিফেডিপিন, নিকারডিপিন, ফেলোডিপিন, ক্লিনিডিপিন। Okay, these are DHP or dihydropyridines.
আর কে আছে নন ডিএইচপি, যেমন ভেরাপামিল, ডিলটিয়াজেম। ওকে, অ্যামলোডিপিন অ্যান্ড ভেরাপামিল মানে ডিএইচপি অ্যান্ড নন ডিএইচপি differ primarily in their tissue selectivity, which dictates their clinical use and side effect profiles. While both are calcium channel blockers, amlodipine is vasoselective, that is targeting blood vessels, whereas verapamil is cardioselective, that is targeting the heart. অর্থাৎ নন ডিএইচপি ভেরাপামিল, ডিলটিয়াজেম এরা হার্টের যে ক্যালসিয়াম চ্যানেল আছে তাকে বেশি টার্গেট করবে, তার উপর বেশি সিলেক্টিভ। আর ভেসেলে যে ব্লাড ভেসেল যে ক্যালসিয়াম চ্যানেল আছে তার উপর লেস সিলেক্টিভ। অন্যদিকে অ্যামলোডিপিন ওর পেরিফেরাল অ্যাকশন বেশি, ভেসেলের উপর বেশি সিলেক্টিভ, কার্ডিও সিলেক্টিভিটি কম। ওকে, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিএইচপি অ্যান্ড নন ডিএইচপি, ভেরি ইম্পর্টেন্ট। দেখো নিফেডিপিন ভ্যাসোডাইলেটেশন করছে বেশি, 5 হচ্ছে ভ্যাসোডাইলেটেশন, এবং দেখো হার্টের উপর এফেক্ট, ডিপ্রেশন অফ কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি 1, ডিপ্রেশন অফ অটোমেটিসিটি এসএ নোড 1, ডিপ্রেশন অফ কন্ডাকশন এভি নোড 0। অন্যদিকে দেখো ডিলটিয়াজেম, ভেরাপামিল এর থেকে ভ্যাসোডাইলেটেশন কম, কিন্তু হার্টের উপর এফেক্ট অনেক বেশি। ওকে ওকে, the voltage gated L type calcium channel is the dominant type in cardiac and smooth muscle. It consists of alpha 1, the larger pore forming subunit, alpha 2, beta, gamma and delta subunits. 4 variant alpha 1 subunits have been recognized till now. Nifedipine and other dihydropyridines have been demonstrated to bind to one site on the alpha 1 subunit, whereas verapamil and diltiazem appear to bind to closely related but not identical receptors in another region of the same subunit. তাহলে দেখো এই যে আমরা বললাম ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মেকানিজম অফ অ্যাকশন, এর পরের পার্টটা লেখো। লেখো বাইন্ডিং অফ সিসিবি, বাইন্ডিং অফ সিসিবি mechanism of action continued. Binding of CCB to calcium channel reduces the frequency of calcium channel opening. Reduces the frequency of calcium channel opening. The result is a marked decrease in transmembrane calcium current. তাতে তিনটে এফেক্ট থাকবে। Number 1, marked decreased in transmembrane calcium current dash, resulting in dash. Number 1, DHPs like amlodipine, DHPs like amlodipine will more selectively block the vascular L-type calcium channels and will have profound effect and will have vascular L-type calcium channels and will have profound effect on decreasing PVR. Clear na? Number 2, diltiazem and verapamil. Number 2, diltiazem and verapamil or non-DHPs selectively block the L-type calcium channels in heart, causing reduction in contractility of SA node, comma, conduction in AV node, decrease in heart rate, তাই তো? তাহলে দেখো অদ্ভুত, আমরা কি জানলাম
যে আমরা নর্মালি কি জানি, যদি পেরিফেরাল ভ্যাসোডাইলেটেশন হয়, ব্লাড প্রেশার পড়ে যায়, তাহলে দেয়ার উইল বি রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। ব্লাড প্রেশার যদি ফল হয়, দেয়ার উইল বি রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি করছে? পেরিফেরাল ভ্যাসোডাইলেটেশন করছে, ব্লাড প্রেশার ফল হচ্ছে, কিন্তু রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হচ্ছে না, কারণ ও হার্টেও এভি নোডটাকে ব্লক করে দিচ্ছে। হয়তো ডিলটিয়াজিয়াম ভেরাপমিলের থেকে কম, কিন্তু ব্লক করছে। তার ফলে কি হলো? ব্লাড প্রেশার ফল করলো, কিন্তু ট্যাকিকার্ডিয়া হলো না। তাহলে অক্সিজেন ডিমান্ড বাড়লো না। তাহলে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া দেওয়া যাবে না যাবে না? ইসকেমিক হার্ট ডিজিজে দেওয়া যাবে না যাবে না? ইসকেমিক হার্ট ডিজিজে কি হয়? অক্সিজেন সাপ্লাই ডিমান্ড মিসম্যাচ, তাই না? ইসকেমিক হার্ট ডিজিজ পড়ানো হয়েছে, ক্লাস হয়েছে ইসকেমিক হার্ট ডিজিজ? হওয়ার তো কথা, হয়নি? আচ্ছা ঠিক আছে, যদি টাইম পাই আমি শর্টে বলে দেবো। ঠিক আছে, নাম্বার 3 আগে কমপ্লিট করি যেটুকু আছে। নাম্বার 3, 1 2 হলো, নাম্বার 3 খুব ইম্পর্টেন্ট। ইট কজেস বোথ, ইট মানে বোথ ডিএইচপি and নন ডিএইচপি, ইট কজেস dilatation of peripheral arterioles, not artery, peripheral arterioles. What is the difference between artery and arteriole? Artery আর arterioleর ডিফারেন্স কি? হ্যাঁ বল। দুটো তো এক শব্দ নয়, বারবার করে আলাদা করে ইউজ করা হয় কেন? বল, কি জটিল কোশ্চেন। আর্টারি হচ্ছে মিন্স লার্জ ভেসেলস, ভেরি সিম্পল, এন্ড আর্টেরিওলস হচ্ছে স্মলার ভেসেলস। ওকে, যখন একটা ভেইন আর এই যে যেখানে ভেনাস এবং আর্টারি এসে মিশছে জালের মতন, ছোট 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 মাইনিউট ভেসেলস, মাইক্রো ভেসেলস, দে আর আর্টেরিওলস। ওকে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ওকে, তাহলে দেখো এটা কি করছে? ডাইলেটস পেরিফেরাল আর্টেরিওলস, ব্র্যাকেটে নট পেরিফেরাল ভেনিউলস। ভেন গুলোকে করে না, শুধু আর্টারিটাকে করে। তাহলে আফটারলোড কমাবে না প্রিলোড? আর্টারি ডাউন, আফটারলোড না প্রিলোড? আফটারলোড। কি করে মনে রাখবে যদি মনে রাখতে না, যদি বুঝতে না পারো কি করে মনে রাখবে? এ ফর এ, আর্টারি ডাইলেটেশন মানে আফটারলোড কমবে, তাহলে ভেনাস ডাইলেটেশন মানে প্রিলোড কমবে। ওকে, এ ফর এ। তাহলে আর্টেরিওলার ডাইলেটেশন যদি করে তাহলে আফটারলোড কমবে। ওকে, লিখে রাখো। সো দেয়ার উইল বি রিডাকশন ইন আফটারলোড, সো এগেইন decrease in myocardial oxygen demand. এখন প্রশ্ন হচ্ছে কেন এই জায়গাটা বললাম ইম্পর্টেন্ট? এই জায়গাটার মধ্যেই অ্যামলোডিপিনের সবচেয়ে বড় প্রবলেমটা দাঁড়িয়ে আছে। কি বললাম? আর্টেরিওলার ডাইলেটেশন করে, ভেনের করে না। ওকে, তাহলে দেখো আর্টারিটা যদি ডাইলেটেড হয়ে যায়, the more blood will be there, কিন্তু ভেনাস ডাইলেটেশন হয়নি। ওকে, তাহলে চান্সেস আর দেয়ার যে এইখানে একটা ইডিমা, এক্সট্রাভাসেশন অফ ফ্লুইড হয়ে যাবে। হবে না? প্রচুর ব্লাড এখানে ঢুকছে, কিন্তু সেই পরিমাণ ভেন দিয়ে ড্রেনড আউট হচ্ছে না। সো হোয়াট উইল হ্যাপেন? দেয়ার উইল বি চান্সেস অফ পেরিফেরাল ইডিমা। এই জন্য অ্যামলোডিপিন, যেসব পেশেন্ট যাদের বাড়িতে বয়স্ক লোকেরা অ্যামলোডিপিন খায়, স্ট্যামলো খায়, দেখবে অনেকেই বলে পাটা ফুলে যাচ্ছে, বলে না? হ্যাঁ, আমার পা ফুলে যাচ্ছে কেন? অ্যাঙ্কেল ইডিমা। দিস ইজ দ্য মোস্ট কমন সাইড এফেক্ট অফ অ্যামলোডিপিন। কেন? বিকজ অফ দিস, it will cause peripheral arteriolar dilatation, not venous. So congestion in the periphery or ankle, and patient will have ankle edema.
যদি হয় তোমায় কি করতে হবে, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ড্রাগ। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ছেড়ে অন্য কোনো ব্লকারে চলে যাও বা ডায়োরেটিক অ্যাড করে দাও। ওকে, in the vascular system arterioles appear to be more sensitive than veins, hence orthostatic hypotension is not a common adverse effect। ছেড়ে দাও। reduction of coronary artery spasm, এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে একটা এক্সপ্লেন হোয়াই আসে, লিখে রাখো যে diltiazem or verapamil, diltiazem or verapamil are drug of choice in the treatment of variant angina। verapamil or diltiazem are drug of choice in the treatment of variant or Prinzmetal angina। variant or Prinzmetal angina। ওকে, যখন ইসকেমিক হার্ট ডিজিজ পড়ানো হবে এ সম্বন্ধে ডিটেলসে জানবে। ওকে, জেনে রাখো কি হয়, ইট রিডিউসেস, এক কথায় অ্যান্সার 2 নম্বর থাক আর 5 নম্বর, এই কথাটা লিখতে পারলে ফুল মার্কস। সেটা কি, যে in patients of variant angina it causes reduction of coronary arterial spasm। লিখে রাখো, it causes reduction in coronary arterial spasm in patients with variant angina। that is the answer। ওকে, দেখো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ফার্দারমোর দ্য ডাইহাইড্রোপ্যারাডিনস লাইক amlodipine may differ in their potency in different vascular beds। মানে কেউ কেউ সেরিব্রাল এল টাইপ ক্যালসিয়াম চ্যানেলের উপর বেশি অ্যাক্টিভ, এর কারণ খুঁজে পাওয়া যায় না, যেমন নিফেডিপিন অ্যান্ড নিমোডিপিন, দে হ্যাভ সেরিব্রাল এল টাইপ ক্যালসিয়াম চ্যানেলের প্রতি ওদের অ্যাট্রাকশন বেশি। So nimodipine is claimed to be particularly selective for cerebral blood vessels and appears to reduce morbidity after a subarachnoid hemorrhage। Nicardipine has similar side effects and is used for intravenous and intracerebral arterial infusion to prevent cerebral vasospasm associated with stroke। লিখে রাখো for MCQ যে Nicardipine is used in stroke patients because of its cerebral L-type channel selectivity। Nicardipine is used in the treatment of patients post-stroke due to its selectivity for cerebral L-type calcium channels। ওকে, এখন দেখো এই যে বললাম অ্যাঙ্কেল ইডিমা, এর একটা সলিউশন আমরা এখন বার করেছি, সেটা হচ্ছে কি, যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকারই রাখতে চাও তাহলে আমাদের হাতে এখন একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এসছে যেটা কিন্তু অ্যাঙ্কেল ইডিমা করে না, সেটাকে ক্লিনিডিপিন। লিখে রাখো, অনলি এক্সেপশন অফ অ্যাজ এ সিসিবি হুইচ ডাজ নট কজ অ্যাঙ্কেল ইডিমা। সিসিবি যেটা অ্যাঙ্কেল ইডিমা করে না, কে, ক্লিনিডিপিন। প্রশ্ন হচ্ছে কেন, কারণটা হচ্ছে ক্লিনিডিপিন is L and N both calcium channel blocker। It is L type calcium channel blocker as well as N type calcium channel blocker। This dual action dilates both arteries and veins more evenly, reducing the pressure that causes fluid leakage। ফ্লুইড লিকেজটা কম হবে বিকজ আর্টেরিওল অ্যান্ড ভেনিউল দুটোরই ডাইলেশন করবে ডিউ টু ব্লকিং অফ এল অ্যান্ড এন টাইপ ক্যালসিয়াম চ্যানেলস, দ্যাট ইজ ক্লিনিডি। এখন দেখো প্রশ্ন হচ্ছে যে তাহলে এতগুলো অ্যান্টিহাইপারটেনসিভ আমরা পড়লাম, রাইট? কি কি পড়লাম? ডায়োরেটিক, যেমন বল তোরা বল এবার, ডায়োরেটিক কি কি জানলি? থায়াজাইড, আর কি দেওয়া যায়? টর্সেমাইড। ফ্রুসেমাইড আমরা অ্যাজ এন অ্যান্টিহাইপারটেনসিভ ইউজ করব না, ফ্রুসেমাইড ইজ অনলি রিজার্ভ ফর ইমার্জেন্সি। যদিও হাইপারটেনসিভ ইমার্জেন্সিতেও আমরা ফ্রুসেমাইড দিই না, আমরা অন্যান্য যেমন ল্যাবেটোল ফ্যাবেটোল দিই, নিফেডিপিন দিতে পারি হাইপারটেনসিভ ইমার্জেন্সি। তো ওয়ান ইজ ডায়োরেটিক, আর কি দিতে পারি? বিটা ব্লকার, ভেরি গুড। আর কি দেব? এসি ইনহিবিটর। আর কি দিতে পারি? এআরবি।
আর কি দিতে পারি? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তাই তো। আর আলফা 2 অ্যাগনিস্ট লাইক ক্লোনিডিন, আর আলফা 1 অ্যান্টাগনিস্ট লাইক প্রাজোসিন, তাই তো। এবার প্রশ্ন হলো, প্রবলেমটা কোথায় হলো জানিস? প্রবলেমটা হলো যে এত তো অ্যান্টি হাইপারটেনসিভ, এবার নানা মুনির নানা মত। হ্যাঁ, কেউ বলছে আমি প্রাজোসিন দেবো, কেউ বলছে আমি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে স্টার্ট করব, কেউ বলছে আমি বিটা ব্লকার দেবো, কেউ বলছে না দেবো না। তাহলে তখন এত ড্রাগ আসার পরে আমাদের দেখা গেল যে আমাদের একটা গাইডলাইন তৈরি করা দরকার, যে আমরা কি দেব, কখন দেব, আর কি দেব না। এবার এই গাইডলাইনটাও না খুব ডুবিয়াস, ঠিক আছে। আমরা যদি লাস্ট 80 ইয়ার্সের ইতিহাস দেখি, 80 বছরের ইতিহাস, তাহলে হাইপারটেনশনের গাইডলাইন অন্তত 15 বার চেঞ্জ হয়েছে। অর্থাৎ প্রত্যেক 5-6 বছর পর পর হাইপারটেনশনের গাইডলাইন চেঞ্জ হয়ে যায় এবং ওষুধও চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। আমি আজকে দুটো গাইডলাইন দেখাবো, 2023-এর গাইডলাইন, 2026-এর গাইডলাইন আলাদা। এবার তুই কি মানবি, ঠিক আছে। এর পিছনে অনেক রকম লবিও আছে, ঠিক আছে। তো ইউএসএ তে লবিং ইজ অ্যালাউড, আমাদের দেশে যেমন লবিং করা যায় না, ইলিগাল, ইউএসএ তে লবিং ইজ অ্যালাউড, অ্যান্ড ফার্মা কোম্পানিজ আর জায়ান্টস। ওকে, একটা ছোট্ট উদাহরণ দিই। ধর ব্লাড প্রেশার আগে কি মানা হতো, দেখ এইটা হচ্ছে, আমরা যদি ফিজিওলজির বই খুলিস, যদি তোমরা খোলো তাহলে দেখতে পাবে ব্লাড প্রেশার বলতে এটাই লেখা আছে, নর্মাল 120/80 নিচে, রাইট। 130-140/90 যদি হয় আমরা বলি, আগে বলতাম প্রি হাইপারটেনশন। পুরনো যদি বই খোলো, সিসি চ্যাটার্জি বা পুরনো যে হারপার বা গাইটন, তাহলে দেখবে এটাই লেখা রয়েছে, প্রি হাইপারটেনশন 140/90। তারপর স্টেজ 1 হচ্ছে 160/100, এন্ড তারপর ফাইনালি স্টেজ 2 হচ্ছে আপ টু 190/120 অবধি। ওকে, এখন সাপোজ আমি অ্যামলোডিপিন কোম্পানি, ঠিক আছে, তো আমি অ্যামলোডিপিন বানাই, আমার গাইডলাইন বলছে যে 150-এর উপর গেলে আমি অ্যামলোডিপিন দেব। এই ঘরে যদি ব্লাড প্রেশার সবার মাপা হয়, দেখা গেল দুজনের বেরোলো, তাহলে আমার দুটো সেল হলো। এবার আমি যদি ওটাকে গাইডলাইনটাকে নামিয়ে দিই, 130/80 করে দিই, তাহলে এখানে অ্যাংজাইটি পরীক্ষার আগে মাপলে অনেকেরই বেরোবে, তাই না। তাহলে আমার 15 পাতা অ্যামলোডিপিন সেল হবে। ভেরি সিম্পল অ্যাজ দ্যাট। এভরিথিং স্ট্যান্ডস অন ইকোনমিক্স। দিনের শেষে ফিনান্স শেষ কথা বলবে। ওকে, সো দ্যাটস ওয়াই লটস অফ থিংস আর আন্ডারওয়ে, and every 2 or 3 years hypertension guideline changes. Not only in hypertension, many other diseases যদি খতিয়ে দেখা যায়। ওকে, আমি দেখাচ্ছি। এখন দেখ, এটা তো হচ্ছে বেসিক স্ট্রাকচার। এবার দেখ 2017 সালের you cannot disqualify these guidelines. AHA and ACC is American Cardiologic Society or American Heart Association. You cannot say that this guideline is wrong. American Heart Association 2017 সালে কি বলছে? বলছে 130/80 উপরে হলেই তাকে অ্যান্টিহাইপারটেনশন স্টার্ট করো। নরমাল বিপি কত? 120-র নিচে, এলিভেটেড হচ্ছে 120 থেকে 100। দেখ 2023 সালে আমেরিকান আর ইউরোপিয়ানদের মধ্যে একটা ঝামেলা আছে সবসময়, কে বেশি সুপিরিয়ার। এখনো দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড ওয়ারে কি চলছে, এই ইউরোপীয় ওর সঙ্গে ঝামেলা। ইউরোপিয়ান ইউনিয়ন তার পাল্টা গাইডলাইন দিল 2023 সালে, দ্যাট ইজ ইউরোপিয়ান সোসাইটি অফ হাইপারটেনশন। ইউরোপিয়ান সোসাইটি হাইপারটেনশন কি বলে বলে না, ডিসমিস। 140/90 উপর হলে হাইপারটেনশন, তার নিচে নয়। আমেরিকানরা যা বলে বলুক, আমরা আমাদের মতন গাইডলাইন বানাবো। ওকে, ওরা কি বললো যে অপটিমাল 120/80 নিচে, নর্মাল হচ্ছে 120 থেকে 30, 80 থেকে 84, হাই নর্মাল হচ্ছে 130 থেকে 139 এবং 85 থেকে 90। হাইপারটেনশন গ্রেড 1 হচ্ছে 140 থেকে 60, and গ্রেড 2 হচ্ছে 160 থেকে 180, and হাইপারটেনশন গ্রেড 3 যেটা আমরাও মানি 180-র উপর গেলে আমরা বলি hypertensive emergency or urgency. What is the difference between hypertensive emergency and hypertensive urgency? আগেও বলেছি এটা। Hypertensive emergency means when there is hypertension, severe hypertension more than 180/110, that is causing a systemic vascular damage. For example, kidney damage, hypertensive retinopathy, hypertensive heart disease, cardiomyopathy। অর্থাৎ হাইপারটেনশনের জন্য কিছু
কোমরবিডিটি তৈরি হয়েছে, দ্যাট ইজ হাইপারটেনসিভ ইমার্জেন্সি। আরেকটা কি হয়, পেশেন্ট আসবে হেঁটে চলে বেড়াচ্ছে, সমস্ত প্যারামিটার নর্মাল, থাইরয়েড নর্মাল, কোলেস্টেরল নর্মাল, ক্রিয়েটিনিন নর্মাল, কিন্তু পেশেন্টের ব্লাড প্রেশার 180/100। ওকে, দ্যাট ইজ হাইপারটেনসিভ আর্জেন্সি, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু। এখন দেখো তাহলে এর বিপি টার্গেট কি, দেখো বিপি টার্গেট মোটামুটি এক, ইউরোপিয়ান কার্ডিওলজি সোসাইটি আর একটুখানি বাড়িয়েছে 2023 সালে। তাহলে 2017-তে এরা দিল, 2023-এ এরা দিল। এবার দেখো 23-এ ওরা দিল ইউরোপিয়ান, এবার 2025 সালে ডিসেম্বর মাসে গত বছর আবার আমেরিকান কার্ডিওলজি সোসাইটি আবার একটা গাইডলাইন বার করেছে, দ্যাট ইজ দ্য লেটেস্ট গাইডলাইন। ওকে, লেটেস্ট গাইডলাইন কি বলছে দেখো, নর্মাল হচ্ছে লেস দ্যান 120/80, এলিভেটেড হচ্ছে 120/100 থেকে 129 আর লেস দ্যান 80। স্টেজ 1 হচ্ছে 130 থেকে 140 হচ্ছে স্টেজ 1 হাইপারটেনশন। ওকে, 80 to 90। স্টেজ 2 কত, 140-এর উপরে গেলেই স্টেজ 2, যেটা এতদিন ছিল 160-এর উপর গেলে। সিভিয়ার হাইপারটেনশন মোর দ্যান 180, এগেইন দ্যাট ইজ ওকে, and hypertensive emergency হচ্ছে higher than 180 and higher than 120 again, so that parameter is correct. Hypertensive emergency 180-এর উপর গেলে it's hypertensive emergency or urgency, কিন্তু এর নিচে প্যারামিটার কিন্তু ক্রমাগত চেঞ্জ হচ্ছে, কখনো 120/80-এর উপরে চলে গেলেই হাইপারটেনশন বলছে, কখনো 140 অবধি ওয়েট করছে না, ডিপেন্ডিং আপন দ্যাট। বেসিক্যালি আমরা কি করব, আমাদের একটা গাইডলাইন তৈরি হয়েছে, দ্যাট ইজ জয়েন্ট ন্যাশনাল কমিটি গাইডলাইন। ঠিক আছে, আমরা ইন্ডিয়ানরা কি করেছি, আমরা জুগাড় করেছি। ঠিক আছে, তো আমরা দেখলাম কি যে ইউরোপিয়ান গাইডলাইনও মানা যাবে না, ইন্ডিয়ান গাইডলাইনও মানা যাবে না, আমরা দুটো গাইডলাইনকে পাঞ্চ করে দিই, দিয়ে ওর থেকে ভালো এর থেকে ভালো করে ইন্ডিয়ানদের জন্য গাইডলাইন দিয়ে দিই। ঠিক আছে, তো ইন্ডিয়ানদের জন্য আমরা একটা গাইডলাইন দিলাম, দুটোকে মিক্স করে আমরা মোটামুটি 140/90-র উপর 80-র উপর গেলেই আমরা অ্যান্টি হাইপারটেনসিভ দিয়ে দিই। যদি কোনো কোমরবিডিটি থাকে তাহলে 130-এর উপরই দেওয়া যায়, আর যদি কোনো কোমরবিডিটি না থাকে, মানে সিম্পল হাইপারটেনশন, কোনো কিডনি ডিজিজ নেই, কোনো হার্ট ডিজিজ নেই, কোনো ডিসলিপিডিমিয়া নেই, থাইরয়েড নেই, তাহলে 140-এর উপরে গেলে তুমি ব্লাড প্রেশারের ওষুধ শুরু করে দাও। এই জায়গাটা একদম ক্লিয়ার। ঠিক আছে, ইউ ক্যান ডু ইট ডিপেন্ডিং আপন হোয়াট এভার বি দ্য গাইডলাইন। এখন প্রশ্ন হচ্ছে আমরা তাহলে কোন মেডিসিন দিয়ে স্টার্ট করব। দেখো, টু স্টার্ট উইথ আমরা 2023-এর গাইডলাইনই মানি, কারণ 23 আর 25-এর প্রেশারের গাইডলাইন খুব একটা কিছু চেঞ্জ হয়নি। To start with, always start with ACE inhibitor or ARB, সব সময়, that is the primary choice। তাতে কন্ট্রোল হলো না, আমরা একটা একটা করে অ্যাড অন করব। ACE ইনহিবিটরে কাজ করলো না, আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেব, অর্থাৎ আমরা টেলমিসার্টান দিয়ে স্টার্ট করব বা লোসার্টান দিয়ে স্টার্ট করব। কাজ করলো না, কন্ট্রোল হলো না, আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যাড করে দেবো। কন্ট্রোল করলো না, বিটা ব্লকার অ্যাড করে দেবো। কন্ট্রোল করলো না, ডায়োরেটিক অ্যাড করব। So we can add on like that. To start with a monotherapy and you can add on as per your requirement. Okay? যদিও again 2025 সালের লেটেস্ট গাইডলাইন যদি আমরা মানি, আমাদের কিন্তু আমেরিকান অ্যাসোসিয়েশন বলছে যে 140/90-এর উপর যদি ব্লাড প্রেশার থাকে তাহলে একটা ড্রাগ দিয়ে না শুরু করে ইউ স্টার্ট উইথ ডুয়াল থেরাপি। অর্থাৎ আমেরিকান গাইডলাইন বলছে যে না, 140/90-এর উপরে গেলে তোমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং এসি ইনহিবিটর এই দুটোই দিয়ে শুরু করো, বা বিটা ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল, অর্থাৎ একটা ড্রাগের জায়গায় দুটো মেডিসিন দিয়ে স্টার্ট করো ইফ ব্লাড প্রেশার গোজ 140/90। দ্যাট ইজ অ্যাজ পার দ্য লেটেস্ট গাইডলাইন। সুতরাং তোমাদের যদি পরীক্ষা এটা কেউ জিজ্ঞেস করে, বি ইট ভাইভা বি ইট থিওরি, এটাই লিখবে যে 140/90-এর উপর গেলে অ্যাজ পার 2025 গাইডলাইন উই ক্যান স্টার্ট উইথ ডুয়াল থেরাপি, দ্যাট ইজ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার or AC inhibitor or beta blocker। এই তিনটের মধ্যে আমরা একটা না একটা অ্যাড করব। যদি তাতে কন্ট্রোল না হয় আমরা ডায়োরেটিক দেব। তাহলে দেখো, হার্ট ফেলিওর যদি থাকে হাইপারটেনশনের সঙ্গে আমরা কি কি দিতে পারি একবার রিক্যাপিচুলেশন করে নিই। AC inhibitor, ARP, বিটা ব্লকার, ডায়োরেটিক এন্ড স্পাইরোনোল্যাকটোন। পোস্ট MI মানে ইসকেমিক হার্ট ডিজিজ যদি থাকে তাহলে লিখে রাখো। এগেন একটু আগে বললাম যদিও, আমি বলে যাচ্ছি, তাহলে হাইপারটেনশন উইথ হার্ট ফেলিওর, তোরা বল কি দিবি? হাইপারটেনশন উইথ হার্ট ফেলিওর কি দিবি? এসি ইনহিবিটর, ভেরি গুড। আর ARB। আচ্ছা, হাইপারটেনশন উইথ ইসকেমিক হার্ট ডিজিজ কি দিবি? এসি ইনহিবিটর, ARB অর
calcium channel blocker, okay, or beta blocker, okay. Hypertension with proteinuria কি দিবি? ACE inhibitor, very good. Hypertension, অ্যাঙ্কেল এডিমা যদি অ্যাবসলিউটলি যদি অ্যাঙ্কেল এডিমা হয় সেক্ষেত্রে ড্রাগটা চেঞ্জ করতে হবে, ক্লিনিডিপিন দিয়ে দেবো, বিকজ অ্যামলোডিপিন দিনের শেষে না আমাদের মতন দেশে এগেন কস্ট ইজ এ বিগ ইস্যু। তুই যদি যত সরকারি হাসপাতাল দেখিস, হ্যাঁ, সব জায়গাতে অ্যামলোডিপিন দেয়। কেন? অ্যামলোডিপিনের একটা পাতার দাম 20 টাকা। ওকে, আমরা জানি অ্যাঙ্কেল এডিমা করতে পারে, অ্যাঙ্কেল এডিমা হলে তার ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, সেখানে একটা টেলমিসার্টানের একটা ভালো ব্র্যান্ড মোটামুটি 200 টাকা, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। Okay, so that's why in a poor country or a lower socio-economic country like India, we have to prefer amlodipine. Okay, clinidipine ero dam onek, so better start with an calcium channel blocker or ACE inhibitor, telmisartan like that. And if a patient has some problem like dyslipidemia or ankle edema, you keep on changing the drug. Okay, boso to pregnancy hole ki debo? Hypertension in pregnancy, hypertension in pregnancy, মিথাইল ডোপা আর ল্যাবেটালল। হয়ে গেছে? ও ঠিক আছে, তাহলে এই অবধি হলো। ওকে।